হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত। আজকে আবার চলে এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে। আজকে আমি তোমাদের শোনাবো তারাপদ রায়ের লেখা চেয়ার। তবে শুরু করা যাক। মন্ত্রী মহোদয়ের ফোনটা এলো 5:25-এ। নিয়ম মতো অফিস ছুটি হতে তখন আর মাত্র 5 মিনিট বাকি। বিশেষ জরুরি কিছু না থাকলে মন্ত্রী অবশ্য ঠিক 5:30-তেই বেরিয়ে যান। সাত্যকীর পক্ষে অবশ্য সেটা কোনোদিনই সম্ভব হয় না। দিনের কাজ শেষ করে বেরোতে বেরোতে তার প্রায় 7:30-8টা হয়ে যায়। কোনো দিন তার থেকেও দেরি হয়। মন্ত্রী মহোদয়ের একটা ফোন প্রায় প্রতিদিনই ওর ছুটির মিনিট 5 আগে আসে। দিনের শেষে অফিস ছেড়ে যাওয়ার সময় দরকারি কোনো ব্যাপার থাকলে সেটা বলে যান। আজও তাই হলো। মন্ত্রী বললেন, মিস্টার পাল একটু আসবেন। সাত্যকী পাল একটা গোলমেলে ফাইল দেখছিলেন। গত বছর যে কাজে 52,000 টাকা খরচ হয়েছে, এই বছর সেই একই কাজে 1,30,000 টাকা খরচ হয়েছে। কারণটা কি? যদি সত্যি কোনো কারণ থেকে থাকে সেটা খুঁটিয়ে বোঝার চেষ্টা করছিলেন। মন্ত্রীর তলব পেয়ে সাত্যকী যথারীতি ফোনে তাকে জানালেন, ইয়েস স্যার, এখনই আসছি স্যার। টেলিফোনটা নামিয়ে রেখে হাতের ফাইলটা বন্ধ করলেন সাত্যকী। তারপর নিজের টেবিলের দিকে তাকালেন। সাত্যকীর টেবিল সরকারি এলাকায় যাকে হেভি ডেস্ক বলে, ঠিক তাই। সারাদিন ধরে গাদা গাদা ফাইল জমা হয়েছে। এর মধ্যে অনেকগুলি বিশেষ জরুরি, ফেলে রাখা চলবে না। সব ফাইল খুঁটিয়ে দেখার অবকাশ নেই। দায়সারাভাবে সই করে ছেড়ে দিতে হবে। গোলমেলে হিসাবের ফাইলটা বন্ধ করে মন্ত্রীর ঘরের দিকে যাওয়ার জন্য সাত্যকী চপ্পলে পা গলিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সে সময় মনে হলো ফাইলটা যে জায়গায় এইমাত্র দেখেছিলেন সেখানেই একটা গোঁজা মিল রয়েছে। টেবিলের নিচে ঘেয়েও কুকুরের মতো লোম উঠে যাওয়া কার্পেটের ওপর পা থেকে চপ্পলটা খুলে 2 মিনিটের জন্য স্থির হয়ে বসলেন সাত্যকী। ফাইলটা আবার খুললেন। এই অফিসে শান্তিতে মনোনিবেশ করে কোনো কাজ করার উপায় নেই। ফাইলটা খুলতে না খুলতেই একদল কর্মচারী, তাদের মধ্যে কেউ কেউ ইউনিয়নের নেতা, হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। বলা নেই কওয়া নেই, হঠাৎ এইভাবে ঘরে ঢুকে পড়া সাত্যকী পাল একদম পছন্দ করেন না। কিন্তু পছন্দ না করলেই বা উপায় কি? সরকারি চাকরি করতে গেলে এসব তো মেনে নিতেই হয়। আজকের ব্যাপার গুরুতর। কর্মচারী ইউনিয়নের মুখপাত্র আবির হোসেন জানালেন, স্যার, ডেসপ্যাচ সেকশনের মঞ্জুরায় হঠাৎ ভিড়মি খেয়ে পড়ে গেছে। মুখ দিয়ে ফেনা উঠছে আর গো গো শব্দ বেরোচ্ছে। ভিড়মি খাওয়া ব্যাপারটা ঠিক কি সে বিষয়ে সাত্যকী পালের কোনো পরিষ্কার ধারণা নেই। তাছাড়া মঞ্জুরায়কে তিনি স্ত্রীলোক না পুরুষ মানুষ সে বিষয়েও তার অজ্ঞতা রয়েছে। তদুপরি এ ব্যাপারে তার দায়িত্ব বা কর্তব্য কতটুকু সে সম্পর্কে সাত্যকী পাল সন্দিহান। সাত্যকীর মনে আছে এর আগে একটা বাইরের অফিসে সারা দিন ঝামেলা লেগেই থাকতো। সেখানে একদিন 10:30 নাগাদ অফিসে পৌঁছানো মাত্র একদল কর্মচারী হই হই করে ছুটে এলো। তাদের প্রত্যেকের হাতে একটা করে জলের গ্লাস। গ্লাসের জল কি লালচে মতন দেখতে। এই রঙের জল সাত্যকীর চেনা। প্রতিদিনই অফিসে তাকে এই জলটাই খেতে হয়। এই অফিসে প্রথম এসে তারও মনে খটকা লাগে এই জল দেখে। কিন্তু তিনি পরে খোঁজ নিয়ে দেখেছেন যে জলটা বিশুদ্ধকরণ করতে গিয়ে পটাশ পারম্যাঙ্গানেট ব্যবহারে এমন লালচে হয়ে যায়। সুতরাং যখন বিপ্লবী কর্মচারীবৃন্দ গোটা 10 লালচে জলের গ্লাস হাতে সাত্যকীবাবুর ঘরে ঝাঁপিয়ে পড়ল, সাত্যকীবাবু মোটেই ভয় পেলেন না।
বা বিচলিত হলেন না। তিনি আন্দোলনকারীরা কিছু বোঝার আগেই টেবিলের ওপর রাখা গ্লাসের সারি থেকে সামনে 3-4 গ্লাস জল খেয়ে ফেললেন। তারপর করে তৃপ্তির ঢেকুর তুললেন। রঙিন জল নিয়ে আন্দোলন এরপর আর বিশেষ গড়ায়নি। আজকের সমস্যা অবশ্য সাত্তকী পাল আরো সহজে সমাধান করলেন। তিনি ধুরন্ধর আমলা, সরকারি কাজে দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা তার। তিনি মঞ্জু রায়ের লিঙ্গ নির্ণয়ে বা কেস হিস্ট্রিতে গেলেন না, সরাসরি প্রস্তাব দিলেন, আমার তো বেরোতে বেরোতে 7টা 7:30 হয়ে যাবে, আপনারা ওকে নিয়ে হাসপাতালে চলে যান, আমার গাড়িটা নিয়ে নিন। হাসপাতালে পৌঁছে গাড়িটা আমাকে ফেরত পাঠিয়ে দেবেন। কর্মচারীরা আসলে গাড়ি চাইতেই এসেছিলেন, সেটা সাত্তকী জানেন। তিনি এও জানেন যে সহজে ওরা গাড়ি ছাড়বে না। মঞ্জু রায়ের বাড়িতে গাড়ি যাবে, তার আত্মীয় স্বজনকে হাসপাতালে নিয়ে আসতে, তারপর নেতারা নিজ নিজ ঠেকে বা পাড়ায় ফিরবেন। সে গড়িয়া থেকে মধ্যগ্রাম পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে। একবার তো একজন শ্যামনগরের শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত চেষ্টা করেছিলেন। বুদ্ধিমান ড্রাইভার তেল ফুরিয়ে যাবে এই ভয় দেখিয়ে তিনি পানিহাটিতে নেমে যান। সাত্তকীর কিছু যায় আসে না। সরকারি গাড়ি, সরকারি তেল, চারিদিকে কত রকম অপব্যয়, সব ব্যাপারে মাথা গলাতে গেলে চলে না। তাছাড়া এই সন্ধ্যাবেলায় অফিসের গাড়ি ছেড়ে দিলেও তার নিজের বাড়ি ফেরার কোনো অসুবিধা নেই। কাছেই পাতাল রেলের 4 স্টেশনের মাথায় পৈতৃক বাড়ি, সেখানেই বসবাস। সন্ধ্যার পরে পাতাল রেলে তেমন ভিড় থাকে না। একটু হেঁটে বউবাজার দিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে পৌঁছালে তারপর 15 মিনিটের পর ট্রাফিকের ঝামেলা নেই। কর্মচারীরা গাড়ি পেয়ে মোটামুটি খুশি মনে ঘর ছেড়ে বেরিয়ে যেতে সাত্তকীর মনে পড়ল মন্ত্রী মহোদয় তলব করেছেন, দেরি হয়ে গেছে, এবার উঠতে হয়। কিন্তু চেয়ার ছেড়ে ওঠা কি সহজ? ইতিমধ্যে অবশ্য মন্ত্রী মহোদয়ের একান্ত সচিবের ফোন এসে গেছে। কি হলো, দেরি করছেন কেন? মিনিস্টার আপনার জন্য বসে আছেন। এবার তো উঠতেই হয়। কিন্তু চপ্পলে পা গলিয়ে চেয়ার ছেড়ে ওঠার আগেই সাত্তকীর ডেপুটি একটা আদা হলদে মতন কাগজ নিয়ে ঘরের মধ্যে ঝড়ের মতো ঢুকলো। বলল, স্যার সর্বনাশ হয়েছে। কি হয়েছে? সাত্তকী এই প্রশ্ন জিজ্ঞেস করার আগেই ডেপুটি সাহেব বললেন, স্যার এই দেখুন, সান্ধ্য সুতানুটি, হেডলাইন আমাদের দিয়ে, আমরা নাকি জোচ্চোর, আমাদের অফিসে নাকি জোচ্চোরের অফিস। সাত্তকী এই জিনিস অনেক দেখেছেন। একটা খেলো পত্রিকার সান্ধ্য সংস্করণ কতজনই বা পড়েছে, একবার পড়লেই বা কি এসে যায়। ডেপুটিকে এই এক কথা বোঝানোর চেষ্টা করলেন সাত্তকী, কিন্তু ততক্ষণে আরেক ডেপুটি 2 ফাইল হাতে প্রবেশ করলেন। দুটিতেই জরুরি পতাকা লাগানো, এর মধ্যে একটি আবার গোপনীয় নথি। সাত্তকী তার 2জন ডেপুটিকেই বললেন, আমি মিনিস্টার সাহেবের ঘর থেকে একটু ঘুরে আসছি, আপনারা 15 মিনিট পরে আসুন। এর মধ্যে একজনের একটু আগে বাড়ি যাওয়ার তাড়া আছে। তিনি প্রথমে সান্ধ্য সুতানুটি হাতে প্রবেশ করেছিলেন। সাত্তকী তাকে বললেন, আমার যদি খুব দেরি হয় আপনি চলে যাবেন, আমার জন্য অপেক্ষা করবেন না। ভদ্রলোক হাসি মুখে বেরিয়ে গেলেন। এটা প্রায় নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভদ্রলোক শেষ বেলায় একটা হইহুল্লা জুড়ে দিয়ে তারপর নিঃশব্দে কেটে পড়ে। আটকে যাওয়া দ্বিতীয়জন অবশ্য খুশি হননি। দিনের শেষে কেই বা অফিসে বন্দী হয়ে থাকতে চায়। মিনিট 10 বাকি আছে বলেও তিনি গম্ভীর মুখে নিষ্ক্রান্ত হলেন। অনেক দেরি হয়ে গেছে, এবার যেতে হবে। মন্ত্রী মহোদয় নিশ্চয়ই এতক্ষণে খুব চটে গেছে। কিন্তু এর পরেই হলো আসল মুশকিল। চেয়ার ছেড়ে উঠতে গিয়ে সাত্তকী দেখলেন তিনি উঠতে পারছেন না।
চেয়ারের সঙ্গে আটকে গেছেন। চেয়ারটা নতুন, হালফিলের গদিমোড়া কালো রেক্সিনের রিভলভিং চেয়ার। পুরানো কাঠের হাতলোলা চেয়ারটা বদলিয়ে আজই ঘন্টাখানেক আগে এটা দিয়ে গেছে। সাত্তকী চেয়ারটার একটু আগে এসে বসেছেন, তারপর এই প্রথম ওঠা। কিন্তু উঠতে পারছেন কোথায়? চেয়ারের সঙ্গে আষ্টে পৃষ্ঠে আটকে গেছে। রিভলভিং হওয়ায় বাইয়ে ডাইয়ে ডাইয়ে বাইয়ে ঠিক মতোই ঘুরছে, কিন্তু ছেড়ে ওঠা যাচ্ছে না। শরীরটা কে যেন কেমিক্যাল আঠা দিয়ে আটকে দিয়েছে। সাত্তকী কলিং বেল বাজালেন বিয়ারেকে ডাকার জন্য। সেই সঙ্গে টেবিলের টেলিফোনটাও আবার ক্রিং ক্রিং করে উঠল। এবার স্বয়ং মন্ত্রী ফোন করেছেন। কি হলো? আমি আপনাকে ডাকছি, আপনি আসছেন না কেন? একটু আমতা আমতা করে কিছুটা সত্যি কথাই বলে ফেললেন সাত্তকী। তাছাড়া উপায় বা কি? একটু মোলায়েম করে সাত্তকী বললেন, স্যার আমি একটু আটকে গিয়েছি, আমি চেয়ার ছেড়ে উঠতে পারছি না, খুব চেষ্টা করছি। মন্ত্রী মহোদয়ের এত কথা শোনার ধৈর্য নেই। তিনি বিরক্ত হয়ে বললেন, না না, এখনই চলে আসুন, আমি আপনার জন্য বসে আছি। মন্ত্রীর নির্দেশ শুনে সাত্তকী আরেকবার চেয়ার থেকে ওঠার চেষ্টা করলেন। সমস্ত শরীরের শক্তি দিয়ে অত ভারী চেয়ারটার পিছনের দিকটা 1 ইঞ্চিটা কাত হলো, কিন্তু তাতে কি হবে? দেহটাই আটকে আছে। কলিং বেল শুনে মন্নত বেয়ারা ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন। সাত্তকী তাকে বললেন, মন্নত আমায় একটু টেনে তোলো তো। মন্নত প্রথমে বুঝতে পারেনি ব্যাপারটা। সে চেয়ারের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। সাত্তকী দুহাত তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মন্নত আমার দুহাত ধরে একটু জোর করে টেনে তোলো তো আমায়। মন্নত জানে খুব ভারী ও মোটা মানুষদের অনেক সময় টেনে তুলতে হয়। তারা শরীরের ভার নিয়ে বসা বা শোয়া থেকে উঠে দাঁড়াতে পারে না। কিন্তু পাল সাহেব তত মোটা মানুষ নন, মেয়েধীন স্বাস্থ্যের লোক। মনমত ভাবলো, তাহলে সাহেবের বোধহয় জোর ঝিঝি ধরেছে, কিংবা কোমরে খিল ধরেছে। মনমত পাল সাহেবের দিকে এগিয়ে এলো। তারপর ভেবে দেখলো, আচমকা হ্যাচকা টান দিয়ে তুলতে গিয়ে যদি হিতে বিপরীত হয়ে পড়ে, যদি সত্যি হাড়ে খিল লেগে যায়, জোর টানে হাড়ের জোর সরে গিয়ে বিপর্যয় ঘটতে পারে। সে ধীর পাদে সত্যকীর 2 বগলের নিচ দিয়ে নিজের 2 হাত গলিয়ে তাকে ওপর দিকে ঠেলে তোলার চেষ্টা করতে লাগল। দ্বিতীয় ডেপুটি, যাকে সাত্তকী মিনিট 10-15 পরে আসতে বলেছিলেন, তিনি সাত্তকীর ঠিক সামনের একটা কিউবিকেলে বসলেন। সেখান থেকে সাত্তকীর যাওয়া আসা তিনি লক্ষ্য রাখেন। তিনি যখন দেখলেন এতক্ষণ পর্যন্ত সাত্তকীর ঘর থেকে বেরোলেন না, তখন তিনি ধরে নিলেন মন্ত্রী হয়তো চলে গেছেন। মিস্টার পাল আর মন্ত্রীর ঘরে যাওয়ার দরকার নেই, সুতরাং এই সুযোগে তার জরুরি ফাইল দুটো দেখিয়ে নিলে হয়। এই ভেবে ফাইল দুটো হাতে নিয়ে সাত্তকীর ঘরে প্রবেশ করল। দ্বিতীয় ডেপুটি পাল সাহেবের ঘরে ঢুকে যা দেখলেন, হতভম্ব হয়ে গেল। মনমত চেয়ারের পেছন দিয়ে কাঁধের নিচে হাত দিয়ে পাল সাহেবকে চেয়ার থেকে ঠেলে তোলবার চেষ্টা করছেন। পাল সাহেব মরে গেলাম বলে কাতরোক্তি করছেন। এই অফিসে কারো কারো হঠাৎ হঠাৎ পাগল হয়ে যাওয়ার একটা রীতি আছে। এই তো কয়েক মাস আগে অ্যাকাউন্ট সেকশনের 3 কোটি পিয়ন কেন যেন খেপে গিয়ে বড়বাবুকে সিঁড়ির ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। টিফিনের সময় বড়বাবু একটা নতুন টাইপ দিদিমণি সিঁড়ি দিয়ে গল্প করতে করতে নামছিলেন। সেই সময় আচমকাই ধাক্কা।
দিদিমণিকেও 3 কড়ি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই মুহূর্তেই একজন তাকে চাপটে ধরায় দিদিমণির রক্ষা পান। ঘরের মধ্যে আজ এই মুহূর্তে দৃশ্যটির মুখোমুখি হলেন দ্বিতীয় ডেপুটি। ভাবলেন, সর্বনাশ, সেই 3 কড়ি কাহিনীর মতো আরেকটা ঘটনা ঘটতে চলেছে। তিনি দ্রুত পদসঞ্চারে মন্মথকে তার কর্তব্য কর্ম থেকে নিবৃত্ত করতে গেলেন। মন্মথ দ্বিতীয় ডেপুটি সাহেবকে এগোতে দেখে ভাবলো সাহেব আমায় সাহায্য করতে আসছে, কিন্তু তার মুখমণ্ডলে প্রশ্ন জটিল কুঞ্চন দেখে মন্মথ বুঝতে পারল 2 নম্বর ছোট সাহেব ব্যাপারটা সাম্যক অনুধাবন করতে পারেননি। মন্মথ দ্বিতীয় ডেপুটিকে বললেন, বড় সাহেব চেয়ারের সঙ্গে সেঁটে গেছে। ব্যাপারটা বুঝতে দ্বিতীয় ডেপুটির একটু সময় লাগলো। তিনি দ্বিধান্বিত মিষ্টি ভঙ্গি দেখে সাত্যকীপাল বুঝিয়ে বললেন, এই নতুন চেয়ারটার সঙ্গে আমি কেমন যেন আটকে গেছি, মনে হচ্ছে নাট বল দিয়ে কেউ আটকে দিয়েছে, চেয়ার ছেড়ে উঠতে পারছি না। বলা বাহুল্য, এই আজগুবি কথা বিশ্বাস করার লোক দ্বিতীয় ডেপুটি নন। প্রথম যৌবনে বহুদিন ফৌজদারি আদালতে হিকিমি করেছে, বিস্তর আজগুবি অলিক খেয়ালি শোনার অভিজ্ঞতা তার আছে। কিন্তু ওপরওয়ালাকে তো আর মিথ্যেবাদী বলা যায় না সরাসরি মুখের ওপরে। তাই তিনি একটু ঘুরিয়ে বললেন, স্যার আরেকবার আপনি ওঠার চেষ্টা করুন তো। অরুণ হাসি এসে সাত্যকী ওঠার চেষ্টা করলেন, পারলেন না। সাত্যকী কি করে যেন বুঝে গেছেন এই চেয়ার ছেড়ে ওঠা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু এখনো তার বুদ্ধি ভ্রংশ হয়নি। তিনি দ্বিতীয় ডেপুটিকে বললেন, দেখুন আমার চেয়ার ছেড়ে ওঠার ব্যাপারটা পরে হবে, আপনি চট করে একটু মন্ত্রীর ঘরে যান তো। মন্ত্রী মশাই আমার জন্য অনেকক্ষণ বসে আছেন, উনি কি বলছেন একটু শুনুন তো। আর ওকে বলে আসুন আমি চেয়ারে আটকে গেছি, চেষ্টা করেও উঠতে পারছি না, ভালো করে বুঝিয়ে বললেন। তবু যাওয়ার আগে দ্বিতীয় ডেপুটি নিজে একবার হাত বাড়িয়ে পাল সাহেবের 2 বাহু আকর্ষণ করে তাকে উত্তোলন করার চেষ্টা করলেন, কিন্তু বৃথা চেষ্টা। ব্যাপারটা অবৈজ্ঞানিক হলেও সত্যি, ভদ্রলোক সম্পূর্ণ আটকে গেছেন চেয়ার। অবস্থা দেখে দ্বিতীয় ডেপুটি তাড়াতাড়ি দ্রুত পদে হেঁটে মন্ত্রীর ঘরে চলে গেলেন। মন্ত্রী মহোদয় তখন ক্ষিপ্ত প্রায় অবস্থা। এরকম গাফিলতি, তার আদেশ অবহেলা করে তার ঘরে না আসা তিনি বরদাস্ত করার লোক না। দ্বিতীয় ডেপুটিকে দেখে তিনি ধমকে উঠলেন, আপনি কেন? পাল সাহেব কোথায়? দ্বিতীয় ডেপুটি বললেন, স্যার পাল সাহেব আমাকে পাঠালেন, পাল সাহেব একটু আটকিয়ে গেছেন, চেয়ার ছেড়ে উঠতে পারছেন না। মন্ত্রী মহোদয় এই কথায় আরো রুষ্ট হলেন। এমন কি মহাকর্ষক তিনি করছেন যে একবারের জন্য আমার সঙ্গে দেখা করতে আসতে পারছেন না? আমাকে 8 ঘন্টা ধরে বসিয়ে রেখেছেন। দ্বিতীয় ডেপুটি বোঝানোর চেষ্টা করলেন, না স্যার ব্যাপারটা ঠিক ওরকম নয়, ব্যাপারটা একটু গোলমেলে। পাল সাহেবের শরীরটা স্যার চেয়ারের সঙ্গে সেঁটে গেছে। মন্ত্রী মহোদয় এবার চেঁচিয়ে উঠলেন, কি বলছেন মশাই, আপনার কি মাথা খারাপ? ইতিমধ্যে কিন্তু মন্মথের দৌলতে বড় সাহেবের চেয়ারে আটকে থাকার ঘটনাটা অফিসময় চাউর হয়ে গেছে, আশেপাশের অফিসেও পৌঁছে গেছে। অফিস ছুটির সময়, তাই লোকজনও খুব নেই। তবুও পাল সাহেবের ঘরে রীতিমতো ভিড় জমে গেছে। খাঁচায় বন্দি কোনো আজব জানোয়ারকে লোকে যেমন কৌতূহলের সঙ্গে দেখে, সবাই পাল সাহেবকে পর্যবেক্ষণ করছে। পাল সাহেবও কি করবেন বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। খবরটা মন্ত্রীর ঘরেও পৌঁছালো। মন্ত্রী এবার একটু বিচলিত হলেন, তাই তো ব্যাপারটা কি? দ্বিতীয় ডেপুটিকে বললেন, এসব কি আজগুবি ঘটনা, চলুন তো গিয়ে দেখে আসি।
সদল বলে মন্ত্রী মহোদয় পাল সাহেবের ঘর পৌঁছাতে উপস্থিত জনতা সম্ভ্রমে পথ করে দিলেন। মন্ত্রী সোজা পাল সাহেবের চেয়ারের সামনে গিয়ে তার হাত ধরে একটা টান দিতে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে পাল সাহেব নিজেই মন্ত্রীকে দেখে অভ্যাসবশত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। মন্ত্রীকে দেখে তার খেয়ালই ছিল না যে তিনি চেয়ারের সঙ্গে আটকে আছেন। পাল সাহেব উঠে দাঁড়াতে মন্ত্রী বললেন, এসব বুঝুকি শুরু করেছেন কেন? পাল সাহেব বললেন, আপনি কেন? কেউই বিশ্বাস করবে না, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। কিন্তু এই নতুন চেয়ারটায় বসার পর আমার ফোন পে উঠতে গিয়ে দেখি আটকে গেছি। চেয়ার ছেড়ে কিছুতেই উঠতে পারছিলাম না। মন্ত্রী বললেন, আপনি সরে আসুন। পাল সাহেব সরে দাঁড়াতে মন্ত্রী মহোদয় চেয়ারের গদিটা একটু টিপে রেখে বললেন, ভালোই তো চেয়ারটা। এই বলে তিনি নিজেই চেয়ারটায় বসে দেখতে গেলেন। একটু বসেই উঠে পড়ার চেষ্টা করছিলেন মন্ত্রী, কিন্তু পারলেন না, তিনি চেয়ারের সঙ্গে আটকে গেছেন। দু তিনবার চেষ্টা করার পর তিনি ঘোষণা করলেন, আমিও যে আটকে গেলাম, চেয়ার ছেড়ে উঠতে পারছি না। তারপর সাত্তকী পালের দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে বললেন, মশাই, আপনার জন্যই আমি এই বেকায়দায় পড়লাম। খবরের কাগজ কি পাবলিক যদি খোঁজ পায় যে আমি আপনার চেয়ারে বসে আছি, আপনি আমাকে ডোবালেন। সাত্তকী পালের এখনো ঘোর কাটেনি, আগের মতোই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। এদিকে বাইরে ভিড় বাড়ছে। মন্ত্রী আটকে গেছেন। রটে যাওয়ার পরে রাস্তা থেকে অন্য অফিস থেকে লোক আসা শুরু হয়েছে। পুলিশ ও খবরের কাগজগুলো এলো বলে একটু পরে আর ভিড় সামলানো যাবে না। এরকম চলতে দেওয়া তো যায় না। দ্বিতীয় ডেপুটির সঙ্গে পরামর্শ করলেন পাল সাহেব। তারপর স্থির হলো একটা লরি বা টেম্পো ডেকে তাতে চেয়ার সমেত মন্ত্রী মহোদয়কে বাড়ি পাঠিয়ে দেওয়াই ভালো। মন্ত্রী মহোদয় ক্ষীণ আপত্তি করেছিলেন, কিন্তু এছাড়া আর কিছু করারও তো ছিল না। কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা? কমেন্ট করে জানাও। আমার ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকেও শোনাও। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।